শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। নির্বাচন ডিসেম্বরে নাকি জুনে, এ নিয়ে নানা রকম আলোচনা চলছে। এখন পর্যন্ত সেই ধোঁয়াশাই কাটেনি। পাশাপাশি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আবারও বলা হয়েছে যে নির্দিষ্ট যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ জুনে, তারপরে একদিনও ক্ষমতায় থাকতে চায় না সরকার। সেটি একটি স্বস্তির খবর বা স্বস্তির আভাস মেলে। এছাড়া এমন যখন পরিস্থিতি, সেই জায়গাতে দিনভর আজকে নির্বাচনের সময়সীমা নিয়ে নানামুখী আলোচনা হয়েছে। বিএনপি তাদের ৮ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তারপরে তারা সাংবাদিকদের যেটি বলেছেন তার কথা হচ্ছে যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে কাট অফ টাইম ডিসেম্বর। অন্যদিকে নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি বলছেন যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি। বাংলাদেশ জামায়াত ইসলামী বলছে আগামী রমজানের আগেই নির্বাচন হতে হবে। এমনই পরিস্থিতিতে আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি আলোচনায় নির্বাচনের সময়সীমা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সংস্কার পার্টির নির্বাহী সভাপতি মেজর অবসরপ্রাপ্ত আফসারি। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসি। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার স্বীকৃতি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সন্তুষ্ট নয় বিএনপি, মির্জা ফখরুল। ডিসেম্বরে ভোট না হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা। আগামী বছরের জুনের মধ্যেই ভোট, আসিফ নজরুল। ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, মার্কিন প্রতিনিধি দলকে জানালো বিএনপি। আগামী রোজার আগে নির্বাচন চায় জামায়াত। ভোট আয়োজনে মাঠ প্রশাসন এখনও নিরপেক্ষ নয়, অভিযোগ নাহিদের। 6 দফা দাবিতে আবারও দেশ জুড়ে আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজধানী জুড়ে তীব্র যানজট। কাল থেকে সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা। এবং উপাচার্য অপসারণের 1 দফা দাবিতে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মুখোমুখি অবস্থানে শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা দিনের শিরোনাম শুনছিলাম, এবারে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় আলোচনায় নির্বাচনের সময়সীমা, সরকারের পক্ষ থেকে মোটামুটি স্পষ্ট করা হচ্ছে যে জুনের মধ্যে, আইদার সেটি ডিসেম্বর না হয় জুন, সেই জায়গায় নির্বাচন। এর জায়গায় আপনাদের যে বক্তব্য সেটিও আমরা দেখলাম। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনব। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার সম্মানিত দর্শক শ্রোতাদেরকে এবং সচেতন সালাম। বিজ্ঞ আলোচক স্টুডিওতে উপস্থিত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, অত্যন্ত সাহসী সাংবাদিক জনাব ইলিয়াস খান, এবং বাংলাদেশ সংস্কার পার্টির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত আফসারি সাহেবকে শুভেচ্ছা। আমার কথা খুব স্পষ্ট, নির্বাচন ডিসেম্বর না জুনে। জুন নির্বাচনের মৌসুম না। আজকে গেল 16 এপ্রিল, সারাদিন কিন্তু বৃষ্টির কারণে ঢাকা শহর যানজট। তো এই জুন মাস তো আরও বৃষ্টি, আষাঢ় মাস যদি আমরা জুনই ধরে রাখি, তাহলে এই যে এই সময়গুলির ব্যাপার নিয়ে যে সমস্ত আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, আমাদের এই সমস্ত বিতর্ক না হওয়া উচিত। জুনে যদি নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাহলে ডিসেম্বরেও করতে পারবে। নির্বাচন কমিশন তো প্রস্তুত, নির্বাচন কমিশন তো করবেন, নির্বাচন কমিশন তারা তো বলেছেন আমরা প্রস্তুত, এবং তারা ডিসেম্বর ধরেই কিন্তু তারা নির্বাচনের সময় যে আপনার নির্বাচনের নীতিমালা, যেটা নীতিমালা আচরণবিধি, তারা তো চূড়ান্ত করে ফেলেছেন। তারা রাজনৈতিক দলগুলির সাথে নির্বাচনের আচরণবিধি নিয়ে কোনো আলোচনা করেন নাই, কিন্তু তারা চূড়ান্ত করে ফেলেছেন। তাতে আমি তাদেরকে দোষ দেব না, যদি কিনা ডিসেম্বর ধরেই যদি নির্বাচন আচরণবিধি ওনারা চূড়ান্ত করে থাকেন।
আর যদি নির্বাচন আচরণবিধি চূড়ান্ত করলেন অথচ সরকার বললেন নির্বাচন ডিসেম্বরে হবে না, সেটা যদি ওনারা মেনে নির্বাচন পিছিয়ে নিয়ে যান, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে এর ভিতরে কোনো কিছু আছে, ভালো কিছু নাই, সৎ উদ্দেশ্য নাই। আর যদি ডিসেম্বর করে তো বোধহয় না, সৎ উদ্দেশ্য আছে। এখন কথা হলো যে কেন ডিসেম্বর? কেন ডিসেম্বর? ডিসেম্বর এই কারণে পরবর্তী সময় যখন যাবে, রোজা চলে আসবে, রোজার মধ্যে নির্বাচন করতে পারবে না, তারপরে আসবে বর্ষা, এই যেমন আজকে যেমন গেল। তো এই জন্য আমার মনে হয় ডিসেম্বরের ভিতরে আমাদের দেশের রাজনৈতিক নির্বাচন হয়। একমাত্র ব্যতিক্রম ঘটেছে আপনার 96 সালে 12ই জুন। সেটার কারণ ছিল যে তত্ত্বাবধায়ক দাবিতে তখন আওয়ামী লীগ সহ বিরোধী দল আন্দোলন করেছিলেন। দেশটিতে বেগম খালেদা জিয়া আন্দোলনের প্রতি সম্মান দেখে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য উনি নির্বাচনের পরে প্রথম সংসদেই উনি অধিবেশনেই উনি প্রথমেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংযোজন করেছিলেন। তখন যেহেতু মেয়াদ ছিল তত্ত্বাবধায়ক সরকার 3 মাস, সেই কারণে জুনে নির্বাচন করতে বাধ্যবাধকতা ছিল। এখন তো শেষ সেটা নেই, এখন অনায়াসে আপনার ডিসেম্বর নির্বাচন করতে পারেন। সংস্কার কি কোনো বাধ্যবাধকতা নয়? সংস্কার কোনো না, সংস্কার তো নির্বাচন করার ক্ষেত্রে সংস্কারের বাধ্যকতা নাই। তো নির্বাচনের 3টা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। বিচারিক প্রক্রিয়া কত বছর ধরে চলে? একটা ফাঁসি দিতে হলে মিনিমাম 12 থেকে 15 বছর লাগে, 20 বছরও লাগে। তাহলে আপনি প্রায় 1,500 শহীদ হয়েছে। শুরুটা তো করতে হবে, শুরুটা করে শেষ করতে হবে না। 2 বছর পর আপনি করুন নির্বাচন। একটা ফাঁসি দিতে হলে একটা ফাঁসিতে মিনিমাম 15 বছর লাগবে। তো 15 বছর পর আপনি নির্বাচন করবেন। আপনার সংস্কার, কত সংস্কার করবেন? এই সংস্কার তো চলমান পদ্ধতি। নির্বাচন করার ক্ষেত্রে যারা সংস্কার করেন, কিচ্ছু করার লাগবে, এত জ্ঞান বুদ্ধি দরকার নাই। 3টা কথাই বলবো। প্রথম কথা, নির্বাচন কমিশন বলে দেবে যদি কোনো প্রার্থী আর অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে তার পোস্টার ছেড়ে তার অফিস ভেঙে ফেলে বা আগুন দিয়ে পুড়িয়ে যায়, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল। দ্বিতীয় থাকবে যে নির্বাচনের দিন যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে চায়, জোর করে সিল মেরে নির্বাচিত হতে চায়, তাহলে সুনির্দিষ্ট প্রমাণের পরিপ্রেক্ষিতে তার প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল। তৃতীয়ত, যদি কেউ অগোচরে টাকা খরচ করে অবৈধভাবে ভয় দেখিয়ে বিভিন্নভাবে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে যে সংসদ নির্বাচন হয়েও যায়, এইটা যদি পরবর্তী সময় প্রমাণ হয়, তারপরেও তার সংসদ পদ বাতিল হয়ে যাবে। দেখেন না, সোজা হয়ে যাবে, কিচ্ছু লাগবে না, আনসার শুধু দাঁড়িয়ে থাকবে। তাহলে এখন তো কোনো রাজনীতি, এখন তো এমপি নাই, তো এমপি সাহেব গেলে ওসি সাহেব স্যালুট দেবে, এসপি সাহেব স্যালুট দেয়, এই স্যালুট দেওয়ার এখন দরকার নাই। তো মানুষ ভোট দিতে যাবে, লাইন ধরে লাইনটা সোজাকে দেবে আনসার। পুলিশ দরকার নাই, আর্মির দরকার নাই, বিজেপির দরকার নাই, কিচ্ছু দরকার নাই। তাহলে এই সমস্ত চোখর বাহিনীতে ছিল। এই চোখর বাহিনী 1986-এ 88-এ ছিলেন, কি ভোট হয়েছে? 88-এ আমরা কেউ গ্রহণ করিনি। অথচ এইসব বাহিনী 86-এ যারা করতে পারলেন না, 48 ঘন্টা রেডিও বন্ধ রেখে ঘোষণা করলেন, জাতীয় পার্টি জয়যুক্ত ঘোষণা করলেন, সেই প্রশাসন সবই তারা ছিল। 91, 96, 2001 এরাই তো নির্বাচন করেছে। কই, তখন তো কোনো প্রার্থীর ভোট কেন্দ্রকে দখল করে নাই। নির্বাচনের গ্যাপটা যেরকম, এবার তো 16 বছর, তো 16 বছরের প্রশাসনকে যেভাবে সাজানো হয়েছে সেগুলো সাজানো না। তারপরে এই 2008 সালে যে নির্বাচনটা হলো, তখন তো তত্ত্বাবধায়ক সরকারের অসভ্য একটা সেনাবাহিনীর সমর্থিত সরকার ছিল। সেই অসভ্য সরকারটা তখন ভোটের কেন্দ্রে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তারা ভোট সঠিক মতো করেছে, কোনো প্রার্থী গ্রেপ্তার হয়নি, আহত হয়নি, মিটিংও ভাঙেনি। তারা 10% ভোট সম্ভবত সিল মেরে আগে রেখেছিল, যেটা হয়তো আওয়ামী লীগের নেতারাও জান না, ক্যান্ডিডেটও জানা। তারা হয়েছে ম্যাডাম খালেদাকে বলেছিলেন আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, আমরা আপনাকে ক্ষমতা নিয়ে আসবো। ম্যাডাম খালেদা বলেছেন তোমরা অন্যায় করেছো, আমি তোমার চুক্তি করে আমরা করবো না। আওয়ামী লীগ বলেছিল যে তোমাদের সমস্ত দোষ ত্রুটি, তোমরা যা চাইছো যা করেছো সব করে আমরা অনুদান দেবো, যে কোনো তারা এই কাজটি করেছিল। তো এখন যেহেতু কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, কোনো সংসদ সদস্য থেকে নির্বাচন করছে না, অতএব এখানে কোনো প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকবে না। অতএব 18 বছর পরে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনে মানুষ ভোট দিতেছে। এখন ঝড় বৃষ্টি বাদল যদি আসে, মানুষ ভোট কিন্তু যেতে পারবে না। আমি একটু শুনে আসি, আমাদের সাথে রয়েছেন মেজর আফসারি। মেজর আফসারি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের যে আজকের আলোচনায় নির্বাচনী সময়সীমার বিষয়ে আপনার মূল্যায়ন শুনবো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে দুইজন অত্যন্ত বিজ্ঞ, একজন রাজনীতিবিদ আর একজন বিশিষ্ট সাংবাদিক, বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, ওনারা
যোগ দিয়েছেন, ধন্যবাদ। এবং দেশের মানুষ, জনগণ যারা শুনছেন, আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এই বছরটি আমাদের ভালো যাক, বাংলা বছরটি, এই কামনা করছি। আমি বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকে যে আলোচনাটা করেছেন বা যে আলোচনার সূত্রপাত করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা খুব একটা বার্নিং পয়েন্ট। আজকে নির্বাচন নাকি সংস্কার, সংস্কার কতটুকু, নির্বাচন কতটুকু, কখন, কিভাবে। এর আগে আমরা কিন্তু শুনেছি উন্নয়ন না গণতন্ত্র। সো 5ই আগস্টের পরে আমাদের রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি নিজেও রাজনীতিতে জড়িত আছি, আমাদের কোনো সংস্কার হয়নি, আমাদের মানসিক কোনো পরিবর্তন হয়নি। তবে জনগণের মধ্যে একটা সাংঘাতিকভাবে সচেতনতা এবং মানসিক পরিবর্তন দেখা যাচ্ছে। কারণ তারা আর স্বৈরতন্ত্রকে আর গ্রহণ করবে না, এমন একটা মনোভাব তাদের মধ্যে আছে। আমাদের মনে রাখতে হবে যে আমরা বলি সবসময় যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, কিন্তু হয়ে গেছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি। এখন আমরা এমনকি যে ব্যক্তি স্বার্থটাই বেশি দেখি। আজকে 5ই আগস্টে বা জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল বা আন্দোলন হয়েছিল, সেটা কি শুধুমাত্র একটি নির্বাচনের জন্যে, নাকি রাষ্ট্র সংস্কারের জন্যে, নাকি আমাদের জীবন মান উন্নয়ন করার জন্য? একটি দল, যে দলটি প্রায় ক্ষমতায় চলে যায় এমন অবস্থায় আছেন, তারা কিন্তু এই বিপ্লবের 5ই আগস্টের 7 দিনের মধ্যে, রক্ত শুকানোর আগেই একটা মিটিং করে বলেছিলেন 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আর বিদেশ থেকে জয় বলেছিলেন 90 দিনে। তারপরে ওনারা 6 মাস যৌক্তিক সময়, এই নানাভাবে এই দলটির নানা ব্যক্তিরা কিন্তু নানাভাবে এই ডেট এবং জনগণের চাপে তারা পরিবর্তিত হচ্ছে। এমনকি ওনাদের মহাসচিব বলছেন, আমরা কখনো বলি নাই যে সংস্কার ছাড়া নির্বাচন। সো ওনারা আরো অনেক কথাই বলেন যে 31 দফায় সব দেওয়া আছে, কিন্তু এই দলগুলো, রাজনৈতিক দলের প্রতি মানুষের যে আস্থা নাই, তা অতীতে প্রমাণিত হয়েছে। এবং ওনারা গিয়ে সংস্কার কতটুকু করবেন সেই বিশ্বাস মানুষের মধ্যে তৈরি না করতে পারলে তাদের এই দাবি বা তাদের এই যে উদ্দেশ্য, সেটা হাসিল হবে না। সুতরাং আমি মনে করি জনগণ কি চায়, যেমন ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে কথা বলেন, ওনাদের দলের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। একেবারে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এবং হাজার হাজার লোক তাদেরকে বহিষ্কার করতে হচ্ছে, কিন্তু দলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এমন একটি দল যদি এই শাসনভার গ্রহণ করে খুব দ্রুত, তাহলে কি সঠিকভাবে দেশ পরিচালনা করা সম্ভব? আজকে আমাদের দুঃখজনক হলেও সত্য যে ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তি, ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকলে ওনার মেধা দিয়ে উনি অনেকটা এগিয়ে যাচ্ছেন, কিন্তু ওনার নির্বাচিত বা ওনার যে ট্যালেন্ট হান্ট না করে যাদের উপদেষ্টা বানিয়েছেন, তাদের দুর্বলতার কারণে আজকে সরকার অনেক দুর্বলতা, যার জন্য এই 8 মাসে যতটুকু অ্যাচিভমেন্ট হয়েছে সেটা ব্যক্তি ডক্টর ইউনূসের যতটা, বাকি সবাই ততটুকু করতে পারেনি। এই সরকার দুর্বলতার কারণে আমরা দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ করতে পারিনি, আমরা এখনো প্রশাসনের সংস্কার আনতে পারিনি। আজকে যদি এই ঘটনা ভারতে ঘটতো, প্রধানমন্ত্রী থেকে একদম সবচেয়ে বড় মন্দিরের পুরোহিত পলাতক, সেক্রেটারিয়েট খালি, তাহলে কি তারা এত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারতো? এটা যদি আমেরিকায় হতো বা অন্য চীনে বা কোথাও হতো, তারা কি এত দ্রুত নির্বাচন করে চিৎকার করতো? আজকে আমরা পার্শ্ববর্তী একটা দেশকে দেখছি এই নির্বাচন নিয়ে দ্রুত নির্বাচন দিয়ে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। এবং সবচেয়ে বড় দুঃখজনক হবে, আমরা বাংলাদেশ সংস্কার পার্টি থেকে বলছি যে সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাসন। একটা দেশ, আমাদের একটা পার্শ্ববর্তী দেশ যারা চিরশত্রু আমাদের ভাষা নিয়ে, এবং একে ফজলুল হক বলে গেছেন যে প্রজন্ম এই দেশকে চিনতে পারবে তারাই হবে শ্রেষ্ঠ প্রজন্ম। সেই দেশটা কিন্তু নির্বাচন দিয়ে নতুন করে সম্পর্ক তৈরি করে আবার তাবেদারি একটা দেশ বানানোর চেষ্টা করছে। সবচেয়ে বড় দুঃখজনক হবে যদি আমরা সংস্কার ছাড়া যেন তেন ভাবে একটা নির্বাচন করে একটা সরকার এখানে তৈরি করি, এবং আমাদের পার্শ্ববর্তী দেশের সুরে যারা কথা বলে বা তাদের ইঙ্গিতে যারা চলতে চায়, তারা মনে করে এখনো যে অন্য একটা শক্তি ছাড়া বোধহয় ক্ষমতায় যাওয়া যাবে না। জনগণের শক্তি যে কত বড় শক্তি, সেটা কিন্তু বারবার জনগণ দেখিয়েছে। বাংলাদেশে বড় বড় যত সমস্যা হয়েছে, সবগুলো বড় বড় দল, রাজনৈতিক দল সমস্যা তৈরি করেছে, সমাধান করেছে ছাত্র জনতা এবং সর্বশেষে সশস্ত্র বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে। তো সুতরাং রাজনৈতিক দলের উপরে যে ভরসাহীন এক জাতি, এই জাতিকে যা আস্থায় নিতে হলে রাজনীতিতে অনেক কাজ করতে হবে। আজকে এই দলটি
যে এই দলটির কথা আমি বলছি, তারা চাঁদাবাজি বন্ধ করে এবং আইন শৃঙ্খলায় সহযোগিতা করে এই সরকারকে সহযোগিতার মাধ্যমে এই দ্রুত পরিবেশ তৈরি করতে পারত, সেখানে কিন্তু ওনারা কাজ করতে পারছেন না। আমরা সাভারে দেখেছি ছাত্রলীগের নেত্রীরা গরুর ব্যবসা করে, এখন দেখছি ওনাদের দলের বাড়িতে গরু চুরি করা গরু পাওয়া যায়। যেভাবে আজকে প্রায় শতাধিক খুন হয়েছে ওনাদের নিজস্ব দলের, একটি দলের 8 মাসে যদি প্রায় 100 খুন হয়, তো সেই দলের দিয়ে সরকার তৈরি করে দেশ সুষ্ঠুভাবে চলবে, এই ভরসা তো জনগণের মধ্যে আসতে হবে। আর জনগণের কাছে তো ভোট ছাড়া আর যাওয়া যাবে না। এমন ভোট আর বাংলাদেশে হয়তো হবে না যেখানে ভোট হবে না, শুধু সিলেকশন হবে ঘরের ভিতরে যে এরা এমপি হবে, ক্ষমতায় যাবে এবং দায়িত্ব পালন করবে। সেই নির্বাচন যতদিন আমাদের জাতিতে ওই আবু সাইদ আছে, মুগ্ধরা আছে, তারা যতদিন থাকবে বেঁচে এই জাতির মধ্যে। আজকে দেখেন এই জাতি ঐক্যবদ্ধ, বিএসএফ যখন বর্ডারে দাঁড়ায়, কৃষক কাস্তে নিয়ে দাঁড়ায়, এত সুন্দর একটা জাতি। আপনি দেখেন, আমি এই যে 5ই আগস্টের পরে 8ই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না। আমরা এক সিনিয়র অফিসারের সাথে রাত 1টার সময় আমি গুলশান দিয়ে আসছি, তখন উনি বলতেছিলেন আমাদের জাতির অবস্থা, দুরবস্থা খুব খারাপ। আমি বললাম, স্যার পাশে তাকিয়ে দেখেন, ফুটপাতে একটা মহিলা ঘুমাচ্ছে। বললো, হ্যাঁ, যে 20 তলায় লোক ঘুমাচ্ছে। এমন একটা যেখানে প্রশাসন নাই, পুলিশ নাই, কেউ নাই, সেখানে কি এইভাবে পাশাপাশি ফুটপাত থেকে 20 তলা পর্যন্ত ঘুমাতে পারবে কোনো দেশ? সুতরাং আমরা মনে করি, এই সংস্কার পার্টি মনে করে, বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত পরিশ্রমী, যাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের জনগণ বলে মনে করেন। আসলে বর্তমানে হয়ে গেছে প্রত্যেকটা দলের কর্মীরাই জনগণ, এর বাইরে আর জনগণ নাই। তো সুতরাং আমি মনে করি নির্বাচনের চেয়ে সংস্কারের প্রাধান্য দেওয়া উচিত। যেইটুকু সংস্কার হলে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই সরকারের, তা না দিয়ে যদি যেন তেন একটা নির্বাচন দিয়ে এই সরকার যায়, তাহলে ইতিহাসের আস্থা করে এই সরকারকে করতে হবে। সুতরাং আমরা মনে করি একটা ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে আসা উচিত। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। জনাব ইলিয়াস খান, শুনছিলেন আপনি নির্বাচনী সময় অত্যন্ত শ্রদ্ধাভাজন হাবিব ভাই, তিনি 90-এর গণ আন্দোলনে, স্বৈরাচারের বিরোধী আন্দোলনে তিনি একদম সামনের সারির নেতা ছিলেন। তার পিছনে পেছনে আমরা একদম নতুন ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার সঙ্গে ছিলাম। আর আমার যে ভাই আছেন, তার পার্টির নামটিও চমৎকার, সংস্কার পার্টি। বাট এই আন্দোলন হয়েছে কি বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, বিনা ভোটে যারা আছেন এখন ক্ষমতায়, তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য। এ পর্যন্ত যত শাসন ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো আমরা যেগুলো জানি, সেটি কিন্তু গণতন্ত্র। মানুষের অধিকার, মানুষের কথা বলতে পারে, মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। অন্য কোনো ব্যবস্থায় কিন্তু সেটি নেই। সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নির্বাচন। আপনি আপনার পছন্দনীয় ব্যক্তিকে নির্বাচিত করবেন, এটি তো নিয়ম। তো এত তাড়াতাড়ি নির্বাচন কোথায় হচ্ছে? ধরুন ডিসেম্বরের কথা উনি বলেছেন, বিএনপি বলছে, সেটিও তো 1 বছর 4-5 মাস পরে নাকি। আগস্টে আন্দোলনে স্বৈরাচার পালিয়ে গেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 1 বছর 5 মাস, সেটিকে কম সময়? আমরা কিন্তু ভুলে যাইনি। তারা আন্দোলন করে যে স্বৈরাচারকে নামিয়েছে, স্বৈরাচার তিনি কিন্তু 9.5 বছর জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপেছিল আওয়ামী লীগের সহায়তায়। তিনি তার পতনের পর কিন্তু মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছিল। তো 1 বছর 5 মাস কি খুব অল্প সময়? আমার কাছে এটি আশ্চর্য লাগে। আমি ভাই হয়তো মন খারাপ করবেন, যে দলগুলোর কোনো দিন কোনোভাবে ক্ষমতাসীন হওয়ার সম্ভাবনা নেই, নির্বাচনে জেতার সম্ভাবনা নাই, তারা কিন্তু নির্বাচন পেয়েছে না তালগুলো পাকানোর চেষ্টা করছে। আপনি দেখবেন, এই আজকে একটি দল, ছাত্ররা একটি কথা বলেছে যে তারা অংশ নাও নিতে পারে। তারপর অভিযোগ করেছে যে তাদের অংশ নেওয়া না নেয় কিছু আসে যায় না। তারা মনে করছে যে আমরা ছাত্র আন্দোলন করেছি, মানুষ বুঝে, ভোটার বুঝি আমাদের পিছনে নেমে একদম ভোট দিয়ে সয়লাভ করে দিবে। আমার আসনে 3 লাখ ভোট আছে, আমি একটা ভোট এনসিপির দেখি না, এই ব্যক্তিটি এনসিপি ভোটে পায়। রাজনীতির মাঠে থাকলে বোঝা যায় মানুষের, যেমন আপনি আওয়ামী লীগ পাবেন, জামাত, ইভেন এখন আওয়ামী লীগ আছে, জামাত আছে, অন্যান্য দল আছে, এনসিপিতে একটা ভোট আমি দেখি না। সুতরাং তারা নির্বাচনে, যেমন আজকে বলেছে প্রশাসনে সব বিএনপির লোক, তো আপনাদের লোক থাকবে? এখন তো আপনাদের লোক সব জায়গায় আছে, বিভিন্ন সব অনেক জায়গায় বসিয়েছে। যে রাজনৈতিক প্রশ্নগুলো জবাব ভাই দেবে। কিন্তু আমি মনে করি গণতন্ত্র বিকাশের জন্য
গণতন্ত্র সুসংহত করার জন্য একটি ভোট দরকার যত দ্রুত সম্ভব। আমরা কিন্তু আমি এই স্টোরিতে বলছি, বিভিন্ন জায়গায় বলি, বাংলাদেশের নির্বাচন কিন্তু একটা উৎসব, মানুষের একটা ভোটের ক্ষুধাও আছে। তারা এখন ধরুন যার বয়স 38 থেকে 42, 45, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারে না, পার্লামেন্টে পারে না, স্থানীয় সরকার পারে না, ট্রেড বডির কোনো নির্বাচন, এফবিসিসিআই, ডিসিসিআই। আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন কিন্তু এগুলো বিরাট, বিজিএম ইলেকশন, ইঞ্জিনিয়ারিং ইলেকশন সব কিছু ছিল। পুরো নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ নির্বাচনে পাঠিয়েছে। নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে নাই। মানুষ ভোট দেয়, পাড়ায় মহল্লায় কে নেতা হবেন সেটা কিন্তু আওয়ামী লীগ ঠিক করে। পাড়ায় ছোটো ছোটো ক্লাবটা অনেক সময় কিন্তু নির্বাচন হয়, বা মাঠ আছে, সেই মাঠ কেন্দ্রিক নির্বাচন হয়, সেখানেও আওয়ামী লীগ ঠিক করে দিত যে অমুক। বাইরে কেউ আসার কোনো সুযোগ নেই। স্কুল কলেজের ম্যানেজিং কমিটির মেম্বার হয়েছে, কলেজের মেম্বার হয়েছে 5 মানুষ, আওয়ামী লীগ করে এই কারণে। সুতরাং নির্বাচন দরকার এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্য। আর অনির্বাচিত ব্যক্তিদের অভিজ্ঞতা খুব ভালো না কিন্তু, যেমন এই যে 111 তথাকথিত 111-এর সময় 2 বছর তারা ক্ষমতায় ছিলেন, তখন দেশেও থাকতে পারেনি, সেনাপ্রধান হয়ে গেছে। এখন শুনি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বার্গার বিক্রি করেন কে উনি করেন, অন্যরা করেন। সুতরাং সুখকর অভিজ্ঞতা না। সুতরাং এই যারা কোনোদিন ক্ষমতায় আসবে না, ক্ষমতায় আসার সম্ভাবনা নাই, আজও নাই, আগামী দিনেও নাই, তারা এই নির্বাচন পেছানোর জন্য নানা কথা বলে। এই যে ওনারা তো 90-তে আন্দোলন করেছে, ওনারা সঙ্গে সঙ্গে ক্ষমতার অংশী ভাগ নিয়েছেন, ক্ষমতা ভাগ তো নেন না। 90 আন্দোলন ওনারা আরো অনেকে আন্দোলন করেছে, কেউ কোনো দলও তো করেন না এসে। সুতরাং এইসব বলে লাভ নাই, এখন একটি নির্বাচন দরকার। কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী যে সাজানো প্রশাসন সেটি রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কতটা সুষ্ঠু হবে। এখন তো 1 বছর সময় আছে, যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাও সময় আছে 8 মাস। 8 মাস কিন্তু অল্প সময় না, 8 মাসে অনেক কিছু করা যায়। ওগুলো একটা কৌশল, নির্বাচন পেছানোর কৌশল। এত দ্রুত 1 বছর 5 মাস কি অল্প সময় নাকি? 1 বছর 5 মাস অল্প সময়। আবার ধরলাম যদি আজকে একটা স্বস্তির দিক হচ্ছে বাংলাদেশের বড় দল যেমন জাতীয় দল আজকে অসন্তোষ প্রকাশ করেছে, তারা ডিসেম্বর নির্বাচনে, ইভেন জামাতও যে সময়টি চেয়েছে সেটা কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে ম্যাক্সিমাম, রাইট, রোজার আগে। রোজা ফেব্রুয়ারি, জানুয়ারি বা ফেব্রুয়ারি বা ডিসেম্বর, এটা হচ্ছে পারফেক্ট সময় নির্বাচনে। বাংলাদেশ স্কুল কলেজ বন্ধ থাকে, সব দিক দিয়ে সুবিধা, বৃষ্টি থাকে না, শীতের আমেজে চমৎকার করে চা খেতে খেতে আমাদের যা ভোটার ভাইরা আছে তারা নির্বাচন করতে পারে। সুতরাং বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোটাধিকার বঞ্চিত মানুষ, সেগুলো যাতে ফিরে পায়। প্রকৃত প্রতিনিধি, নট লাইক শেখ হাসিনা যে দামি বানাই দিলাম, বিনা ভোটে একজনকে নির্বাচিত করে দিলাম, এইসব বাদ দিয়ে প্রকৃত যারা আছেন, যারা প্রকৃত জনপ্রতিনিধি, সেসব মানুষ যদি নির্বাচিত হয়ে আসতে পারে সেটা ব্যবস্থা করা উচিত। তাহলে অনেকগুলো সংকট কিন্তু আমাদের কেটে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও। জনাব হাবিবুর রহমান হাবিব, মেজর আফসারি বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন, আপনি সেই সব বিষয়ে বলবেন। শোনেন, আমি মানুষকে সম্মান করতে শিখেছি, অসম্মান করতে আমি জানি না। কিন্তু যে ভাষায় কথা বললেন, এই ভাষায় কথা বলার কোনো অধিকার আছে? বিএনপি কিছু চাঁদাবাজি করে? এই যে বিএনপির লক্ষ লক্ষ কর্মী জেল খাটলো, অত্যাচারিত হলো, নির্যাতিত হলো, সর্বোচ্চ নেত্রী, দেশ নেত্রী বিনা কারণে সাজা ভোগ করলেন, পুরনো ঢাকায় জেলখানা থাকলে স্বাস্থ্যের ঘর থাকতেন। মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, উনি বিদেশে মাটিতে থাকলেন, একটা পরে মামলাতে সাজা দেওয়া হলো। সেই বিএনপি কিন্তু তাচ্ছিল্য করতেছে। কে দিল ওনাকে অধিকার? উনি আমাকে বলুক 10 বছর আমাকে সময় দেন, আমি এমপি হয়ে আসবো ওই এলাকার থেকে। ওরা দল ক্ষমতা দেওয়ার দরকার নেই, উনি বলুক না আমি 10 বছর সময় দেবো, সরকারকে ভিক্ষা খাবো। কথা বলতে একটা হিসাব করে কথা বলতে হবে। তো এই সমস্ত হঠাৎ করে রাজনীতিতে এসে মনে করেন যে টেলিভিশনে কথা বললেই মানে বিরাট কিছু হয়ে গেল, দলের খবর নাই, উনি বলে বসেন বিএনপিকে চাঁদাবাজ। এই চাঁদাবাজির ঘটনা ঘটেছে তো, কিছু ঘটেছে, কিন্তু তার আগে কত চাঁদাবাজি বিএনপির প্রতি হয়েছে সেগুলি কি হিসাব আছে? কতজনের হাত নাই, পা নাই, চোখ নাই, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িতে থাকতে পারে না, দিনের পর দিন রিমান্ডে গিয়েছি, হাসপাতালে থেকেছি, ইলেকট্রিক শক খেয়েছি, আমাকে পারে না, ভাইকে ধরে নিয়েছে। ওইটা কি ওনার জীবনে ঘটেছে? হ্যাঁ, বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থক আছে, কিছু লোক করছে বলে তাদের আমরা বহিষ্কার করতেছি। রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবে। একটা লোকে যদি যেতে পারেন, যদি তারেক রহমান দেশে আসেন তখন তো অবশ্যই আসবেন। হানি বলে ফেললেন চাঁদাবাজি করতেছে, সংস্কার কি সংস্কার করবো নি? কত বছর লাগবে সংস্কার করতে? আবার কেউ কেউ বলে যে সমস্ত হত্যাকাণ্ড
সমাপ্তি হওয়ার আগে নির্বাচন চাওয়া যায় না? কি আমাদের আগে নির্বাচন, কি আমাদের আগে নির্বাচন হবে? এটা অবাস্তব কথা, অবাস্তব কথা। যারা নির্বাচন চাচ্ছেন না, 10 বছর পর নির্বাচন হলে এমপি হতে পারেন, দল ক্ষমতা তো দূরের কথা। আমরা নির্বাচন চাই, এটা আমাদের অধিকার। এই নির্বাচনের জন্য, নির্বাচনের ফলাফল না মানার জন্য পাকিস্তান ভেঙে 2 ভাগ হয়েছে। যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা বসার সুযোগ দিত, সরকার বাংলাদেশ ভাগ হতো। নির্বাচন পৃথিবীর কোন দেশ আছে? উনি তো সেনাবাহিনীর একজন মেজর, চৌকস একজন অফিসার, উনি কি ভাষায় কথা বলেন? পৃথিবীর কোন একটা দেশ আছে বন্ধু নির্বাচন ছাড়া তার ক্ষমতা থাকে? এমন কোন গাধা আছে যে নির্বাচন ছাড়া একটা সরকারকে দীর্ঘদিন থাকতে পারে? গাধা আছে? এমন গাধা পাবেন না। রাশিয়ার মতো একটা দেশ, সমাজের দেশ, সে দেশে নির্বাচন হয়তো একদলীয়ভাবেই হয়। অন্য অন্য দেশে যেখানে নির্বাচন হয় না, সেখানে তার নেতৃত্বের পরিবর্তন হয়। 3 বছর 4 বছর পর পর তারা কমিটি পরিবর্তন করে। কি ভাষায় কথা বলে? কোনো নির্বাচন দরকার নেই, নির্বাচন দরকার নেই এটি বলেন বলে অনেক, উনি না, অনেকেই বলে। এই যে আপনার মিনা ফারহা স্যার, ইশাকে বলে, এই ইশাক খবরদার নির্বাচন চাবে না। কিসের নির্বাচন? তোমার কি বাপের দেশ? হ্যাঁ, ইশাকের বাপের দেশ। ইশাকের বাবা সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছে। টাকার সংকট পড়েছিল, হাবিব ব্যাংকে গেছে টাকা সংগ্রহ করতে, বাধা দিয়েছিল, ব্রাশ ফায়ার করতে হয়েছিল। বিদেশের থেকে কলম লেখে ওদের ইশাক তোমার বাপের দেশ, খবরদার নির্বাচন চাবে না। এরকম আমাদের শফিক রহমান, দীর্ঘদিন ধরে উনি বিএনপির সাথে রাজনীতি করেছেন। উনি বলেন 4 বছর না 10 বছর থাকুক, 10 বছর না 17 বছর থাকুক, না না না, উনি সবকে যেতে দিবেন না, ধরে রাখেন। উনি কি 100 বছর বাঁচিয়ে রাখবেন? আরো আমি আলোচনা না থাক, অসভ্য কথা বলে কেন? আমাদের রক্ত কারণ হয়। এই দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করতে গিয়েছি, আন্দোলন করেছি 69-এ এই দেশের গণতন্ত্র ফিরে আনার জন্য। গণতান্ত্রিক আন্দোলনের জন্য তাকে তোলা পিছিয়েছে, মার খেয়েছি, বারে জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি। আমাদের তো রক্তকরণ হয়। ভোট ছাড়া পৃথিবীর কোথাও চলে? আজকে একজনের একবার কি সব বডি ল্যাঙ্গুয়েজ, এমন ভাষায় কথা বলে যে তাদের মানে আমাদের রাজনৈতিক কোন মানে কিছুই আমাদের না, আমরা কিছুই জানি না, কিছুই করি না। আরে আমাদের তো এই বৈষম্য আন্দোলনে আমাদের 5 থেকে 7 হাজার গ্রেপ্তার হয়েছিল। 1500 শহীদ হলে 5 থেকে 600 বিএনপির সরাসরি নেতাকর্মী শহীদ হয়েছে। সাধারণ মানুষ জীবন দিয়েছে। টেম্পোওয়ালা, রিক্সাওয়ালা, বাড়িতে শুয়ে থেকে বাচ্চারা শহীদ হয়েছে। তাদের কোনো প্রতিনিধিত্ব আছে? তারা কোনো কথা বলছে? কিছু হলো হঠাৎ করে এসে বলল বাংলাদেশের মালিক হয়ে গেছে। এমন ভাষায় কথা বলে, মানে শুনলে সহ্যই করা যায় না যে এমনভাবে কথা বলে। এখন কথা হলো, আসেন জনগণের সামনে আসেন, কথা বলেন। বিএনপি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, নির্বাচন আসেন। নির্বাচন ছাড়া আপনি ক্ষমতা যাবেন কীভাবে? ক্ষমতা থাকবেন কী করে? এই সরকার আমাদের আন্দোলনের ফসল, সবাই মিলে এই আমরা সরকারকে সুযোগ দিয়েছি। এখন আমাদের প্রতিপক্ষ আমাদের বাংলাদেশ চায় না। আমাদের কেন প্রতিপক্ষ বাংলাদেশ চায় না? কেন আপনার সাথে কথা বলে আমরা অসন্তুষ্ট প্রকাশ করবো? কেন? বলতে পারতেন ঠিক আছে নির্বাচন হবে, ডিসেম্বরে না হোক জানুয়ারিতে হবে, না হোক আপনার কথা মতো আপনি নিয়ে যাবেন অনন্তকাল ধরে। অনন্তকাল না, একটা সংস্কার দরকার। সংস্কার আজকে 8 মাসে কি সংস্কার হয়েছে? নির্বাচন করার জন্য সংস্কার, আমি যে 3 পয়েন্ট বললাম, ওই 3 পয়েন্ট বললেই সংস্কার হয়। আর রাষ্ট্রীয় কাঠামো উনি বললেন বিএনপি 31 দফা দিয়েছে। আরে বিএনপির 31 দফাতে 10টা দফা বাস্তবায়ন করা যায়, বাংলাদেশ সুবিধা হয়ে চলবে। 5 বছর পর একটা নিরপেক্ষ সরকারের নির্বাচন হয়, যে দলই ক্ষমতা যাক না কেন ও সোজা হয়ে চলবে। ও মানুষের পক্ষে কথা বলবে, মানুষের বাইরে কথা বলতে পারবে না। এইটা তো বড় সংস্কার। আমাদের নেতা তারেক রহমান বা বিএনপি বলেছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য সৃষ্টি করা হবে। 5 বছর পর নিরপেক্ষ নির্বাচন হবে। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বলেছেন, কৃষকদের কথা বলেছেন, শ্রমিকদের কথা বলেছেন, ছাত্রদের কথা, বেকারদের কথা বলেছেন। সবগুলিতে সংস্কার, সবগুলিতে সংস্কার। 2 আর 2 4। এখন কেউ যে নতুন ফরমাল 2 আর 3, 2 আর 2 5, একটা নতুন কথা এই যদি কেউ বলতে চায় আমরা সরি, সেটা আমরা শুনতে রাজি না। 2 আর 2 4 অনন্ত কাজে কম্পিউটারে করলে হবে, আপনার ক্যালকুলেটর টিপলে হবে, হাতে কর গুনে বললে 2 আর 2 4ই হবে, 2 আর 2 5 হবে না। সংস্কার কী করবেন? কোন সংস্কার? পরিবর্তন হয়েছে? 8 মাসে পরিবর্তন হয়েছে? যে পুলিশ প্রশাসন আগে ঘুষ খাইত, এখনও ঘুষ খায়। আগে মিথ্যা মানতে করতে, এখনও মিথ্যা মান। আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং আগে এই মামলা গাইবি মামলা এখনও দেয়, আমি তার সাক্ষী। আমেরিকার লোকেরা যারা দুর্নীতি করেছে,
যারা মানুষ হত্যা করেছে, মানুষ হত্যাকে সমর্থন করেছে, চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে তারা কথা বলে, তাদের কাছে টাকা পয়সা খায়, তাদের গ্রেপ্তার করে না। অথবা বিএনপি কোন নেতারা কোথাও কোথাও যদি 100 জন মারা গেছে, বলে 50 জন মারা গেছে। আরে 50 জন এই কয় মাসে কত লোক মারা গেছে, কত শত লোক মারা গেছে। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি, তার ভিতরে কিছু একজন আমরা চাই না, একজন আমরা এই আওয়ামী লীগের আমলে শত শত মানুষ মারা গেছে, একটা নির্বাচনে 100 দশকের মারা গেছে, একটা লোক গ্রেপ্তার হয়েছে না। নির্বাচন প্রসঙ্গে কি আপনারা ভারতের সুরে কথা বলছেন? আমরা ভারতের সঙ্গে কথা বলবো, এই অভিযোগ আমরা আমাদের উনি বললেন উনি না, মানে এই অভিযোগ আছে না, অভিযোগ থাকবে কেন? আমি আমার গণতন্ত্রের কথা বলবো, যিনি ভোটের কথা বলবেন না, ভোটের বিরোধিতা করবেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে কি আওয়ামী লীগকে আনা যাচ্ছে, আনার চেষ্টা করা হচ্ছে? বলছেন আমার বলছে যিনি ভোটের বিরোধিতা করবেন, উনি তো দেশের বিরোধিতা করতে, সেটি আছে, কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে কি আওয়ামী লীগকে আনার কথা বলা হচ্ছে? সরকার সিদ্ধান্ত নিক, সরকারকে আমাদের কথা মতো সরকার, আমরা বলতেছি ডিসেম্বর সরকার বলছে আমরা দেবো না, এখন দেশে পরে দেবো। সরকার কোনো সিদ্ধান্ত নিক, সরকার সিদ্ধান্ত নিক কারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, কারা পারবে না। সরকার তো সব সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের যদি আপনারা বাধা দেন তো সেটি বলবো। আমরা যদি বাধা দিই তখন যে সরকার অমুক দলকে করতে দিতে চায় না, আমরা যদি দিতে হবে, তখন আপনি বলবেন। আমরা তো এক ধাপ এগিয়ে বলছি, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে 14 দল ছিল এবং জাতীয় 2 অংশ, তাদেরও নির্বাচনে আসতে দেওয়া উচিত না, কারণ অন্তত 3টা নির্বাচনগুলো আসতে দেওয়া উচিত, কারণ তারা এদের মানুষকে ভোট দিতে চায়নি। জাতীয় পার্টি তাকে সমর্থন করে আওয়ামী লীগের শক্তি সমাজকে প্রলম্বিত করেছে, একথা তো আমরা বলি। আমরা বলতেছি না আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে আসেন, আপনারা সিদ্ধান্ত নেন কি করে। মানে বলা হচ্ছে আপনারা নির্বাচন প্রসঙ্গে যতটা বলেন, সংস্কার কিংবা বিচার প্রসঙ্গে আমরা 100 বার সংস্কার চাই, 100 বার সংস্কার চাই, আমরা বলছি তো। এবং বিচার, আমরা বিচার চাই, আপনি বিচার চাবেন? আমার লোক মারা গেল, আমার লোক মন গেল, আমি তেল খাটলাম, আমার নেত্রী তেল খাটলো, আমি বিচার চাবেন? আপনি আপনি চা খেলেন, আপনি গল্প করলেন, আপনি লোক আহত হলো না, আপনার বলে গেল আওয়ামী লীগের বিচার করা, আর আমি মরলাম, জীবন দিলাম, আমি বলছি আওয়ামী লীগের বিচার চাই না। আমি শুনে মেজর আফসারি, জি, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো প্রথম আমি একটু ইলিয়াস ভাইয়ের কিছু মন্তব্যের উপরে একটু বিনীত দু একটি কথা বলতে চাই। আশা করি উনি রেগে যাবেন না, কারণ উনি পলিটিশিয়ান না। তো আমরা স্বৈরাচারদের দেখেছি রেগে যেতেন, আমাদের দুঃখ হলো আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, এখন একটা দলের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। এমনকি সেদিন যে দল হলো, ছাত্ররা নতুন করে দল করলো, তার পক্ষে বিরুদ্ধেও তাদের অপকর্মের কথা আমাদেরকে বলতে হচ্ছে। তো বিনা ভোটের জন্য, অনির্বাচিত সরকারকে ক্ষমতা রাখার জন্য বিনা ভোট চায় না। আমি সহ বাংলাদেশের সবাই নির্বাচন চায়, বুঝতে হবে। আমি বলছি না যে নির্বাচন ছাড়া ওরা থাকবে, আমি একবারও বলি নাই। নির্বাচনটা কখন কিভাবে, ওই ইলিয়াস ভাই আবার বলছে আওয়ামী লীগের সময় নির্বাচন হইতো না, তাহলে আমরা কি ওই নির্বাচনই চাই? আবার উনিই বলেছেন এমন দল যারা কোনোটা পাশ করবে না, ক্ষমতায় যাবে না। ক্ষমতার শব্দটাই তো বলা উচিত না। বাংলাদেশের মানুষ অনির্বাচিত, তারা সবচেয়ে পাওয়ারফুল। বাংলাদেশের সিটিজেন কি নির্বাচিত? আমরা কি ভোটে নির্বাচন দিয়ে পরে সিটিজেন হয়েছি? কিন্তু সংবিধানে তাদেরকে সবচেয়ে বেশি ক্ষমতাশীল করা হয়েছে। সেই সিটিজেনরা 5 তারিখে আগস্ট মাসে যে অলিখিত নির্বাচন করেছে, এর চেয়ে ভালো নির্বাচন বাংলাদেশে হয়েছে? দাঁড়িয়ে আরেকজন হওয়ার মতো ছিল, এই পারসেপশনটা বুঝতে হবে। গণতান্ত্রিক, আমাকে বলতে দেন, একটা গণতান্ত্রিক দলের নেতাকে ধৈর্য ধরে আরেকজনের সমালোচনা শুনতে হবে। উনি যা ইচ্ছে তাই বলেন। আমি মাঠে যা ঘটছে, ওনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা বলছে, আজকেও তো একটা পোস্টার দেখলাম যে চাঁদাবাজি না করার জন্য, করলে পুলিশকে দেওয়ার জন্য। আপনারা আপনাদের দলকে নিয়ন্ত্রণ, আপনি নিজেও বলেছেন চাঁদাবাজি করছে। আমরা তো চাই না 5ই আগস্টের পরে চাঁদাবাজি হোক, আমরা তো চাই না 5ই আগস্টের পর একটা দলের শত শত মানুষ খুন হোক, আমরা তো চাই না আবার সেই মারামারি কাটাকাটি হোক, আমরা তো চাই না ভোট ডাকাতি হোক, আমরা তো চাই না নমিনেশন বিক্রি হোক। নমিনেশনের বিক্রির তো পরিকল্পনা শুরু হয়ে গেছে। সেই নির্বাচন আমরা বাংলাদেশে চাই না, যত ছোট দলই মনে করেন। ইলিয়াস ভাই বলেছেন যে এই দলগুলো কেন বিকশিত হতে পারেনি, সেটা ইলিয়াস ভাই আপনার চিন্তা করা উচিত। এই আওয়ামী লীগের আমি গত 15 বছরে সেই পরিবেশ ছিল না। অনেক ছোট ছোট দল অনেক ভালো ভালো কাজ করে, অনেক দল আছে নির্বাচনে যেতে পারে না বা চায় না। ভাসানী তো নির্বাচন করে নাই, ভাসানীর নাম কি মুছে যাবে বাংলাদেশ থেকে? শুধু ক্ষমতার উদ্দেশ্যে নির্বাচনই কি শুধু গণতন্ত্র, নাকি গণতন্ত্রের একটা নিয়ামক যেটা দিয়ে এই গণতন্ত্রের অন্যতম নিয়ামক, সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ামক নির্বাচন? কিন্তু সেটা চাই না, আমি বলি নাই তো। আপনি চান, আমিও চাই, কিন্তু আপনি যেন তেনটা চাইবেন, আমি যেন তেনটা চাইবো না।
আপনি 3 মাসের মধ্যে 300 দিনের মধ্যে 90 দিনে চাবেন, আমরা সেটা চাইবো না। তাহলে আগে এটা না, 90 দিন তো হয়নি, এখন তো সেটি 1 বছর 5 মাস হয়ে যাচ্ছে। আমি আসছি, সেটাই আসছি। এটা তো এরকম না যে 3 মাসে নির্বাচন দিয়ে একটা কাজের জন্যই তারা এসেছে নির্বাচন দিয়ে চলে যাবে। এই সরকার তো এটা নয়। এটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে আরেকটা ইলেক্টেড গভর্নমেন্ট পর্যন্ত থাকবে। এটা ডিউরেশন কম বেশি হতে পারে। 1 বছর 1.5 বছর একটা সংস্কার করে, আজকে এই হাবিব ভাইয়ের দল তো রাষ্ট্রপতি থেকে শুরু করে সংবিধান, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, কোনোটাইতেই তো তারা সায় দেয়নি। তো সুতরাং তারা কি জনস্রোতের মধ্যে আছে? মানুষের মাঝে গিয়ে না, ওরা তো বাধা দেয়নি, ওনারা তো এই প্রক্রিয়ায় কোনো বাধা ছাত্রলীগ নিষিদ্ধ বলেন কিংবা নিষিদ্ধ করায় ওনাদের নেত্রী কান্নাকাটি করেছে, একজন দেখেছি আমরা। কেন করা হলো? আর আওয়ামী লীগের নিষিদ্ধের কথাই তো তারা রাজিও না। না, আওয়ামী লীগ নিষিদ্ধ কি সরকার করে দিলে ওনারা কি রাস্তায় নামছে সেজন্য, না ওনারা প্রতিবাদ করছেন? না, আমার প্রশ্ন ওনাদের কাছে, আন্দোলনটা কি হয়েছে শুধু দ্রুত নির্বাচন দেওয়ার জন্য? অনলি ওয়ান রিজন এই আন্দোলন হয়েছে। তাহলে কি আমাদের রক্তের প্রতি সঠিক বিচার করা হবে? এত আবু সাইদ মুগ্ধদের যে ত্যাগ শিকার, হাজার হাজার মানুষ যে মারা গেল, অন্ধ হয়ে আছে, জীবিত শহীদরা আছে, তারা কি আমাদেরকে ছেড়ে দিবে? এই জাতি কি যেন তেন নির্বাচনের জন্য প্রস্তুত? এই জাতিকে আবার আরেকটা ওই রকম নির্বাচন চাই যা আওয়ামী লীগ করে গেছে? মেজর আফসারি 1 বছর 5 মাসেও কি আপনার কাছে মনে হয় যে যেন তেন সময় বা অল্প সময়, সেটি বলা হচ্ছে? আমি তো কোনো ডেট বলি নাই। আমি কি আপনাকে ডেট বলেছি? আমি বলেছি এখানে যেটি বলা হচ্ছে যে 1 বছর 5 মাস, বলছি নির্বাচনের আগে, বা আমাদের দল বলছে নির্বাচনের আগে এমন একটা সংস্কার করতে হবে যেন ডিসিরা ওই আগেই ভোট করে নির্বাচিত করে ফেলতে না পারে কাউকে, নমিনেশন বিক্রি না হয়, প্রচারে নমিনেশন বাণিজ্য বিক্রি তো করতেই হবে, নমিনেশন বাণিজ্য। এখন তো হচ্ছে কি, সারা পৃথিবীতে যদি এই যেসব গণতন্ত্র দেশ আমরা দেখি, চীন, আমেরিকা, তাদেরও তো গণতন্ত্র আছে, নির্বাচন হয়ে যায়, কিন্তু সবকিছু সঠিক চলে। কিন্তু 5 বছরের জন্য একটা সরকার আসে, এখানে হাসিনা সরকার কিন্তু 29 পর্যন্ত থাকতো, ওনারা কিন্তু নামাতে পারেন নাই। ওনারা ছাত্ররা যোগ দেওয়ার পরে গিয়ে এই পতনটা ঘটেছে, ওনাদের সময় হয় নাই। 28 অক্টোবরের মধ্যে পতন হয় নাই। এবং উনি বললেন ওনাদের ত্যাগ স্বীকার যে করেছে সেটা আমরা বলি না। কেন বলবো না? ওনারা শহীদ হয়েছেন, উনি তো এর আগে আরেকটা দলেও ছিলেন, সেখানেও ওনার ত্যাগ স্বীকার আছে, ছাত্রলীগ করেছেন হয়তো, বা আগে আমরা যারা পুরনো দলগুলো থেকে ধীরে ধীরে নতুন দল হয়েছে, সেখানে প্রত্যেকের অবদান আছে। ছোট দল আকারে শুধু ছোট দল হলেই ছোট দল নয়, তার দর্শনটা কি, তার উদ্দেশ্যটা কি, জনগণের সাথে তারা কি বলতে চায়, কি মেসেজ দিতে চায়। আমরা মনে করি আমরা যদি এই নির্বাচন ভালো না হয়, নির্বাচনে গেলাম না, তাহলে পলিটিক্যাল দল হিসেবে বাদ। নির্বাচনে গেলেই পলিটিক্যাল দল খুব ভালো হয়ে গেল। যেন তেন নির্বাচন হলে বাংলাদেশে অনেক, গতবার তো 27টা দল গিয়েছিল আওয়ামী লীগের সাথে, কোথায় তারা? তো যেন তেন ভাবে নির্বাচনে গেলে সেই দলগুলো তো ডুববে। বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে, বাংলাদেশের মানুষ জানে কে আফসারি, কে কেন কথা বলতেছে, ইলিয়াস ভাই কি উদ্দেশ্যে কথা বলতেছে, হাবিব ভাই কি উদ্দেশ্যে কথা বলছে। এখন যদি জনগণকে সুযোগ দিতেন প্রশ্ন করতে, তাহলে বোঝা যেত। জনগণ এগুলো শুনে বিচার করবে, কে সঠিক বলছে, কে সঠিক বলছে না, কে গায়ের জোরে বলছে, কে গায়ের জোরে বলছে না, কে যুক্তিক বলছে, কে যুক্তিক বলছে না। যৌক্তিকতাই তো নাই আমাদের রাজনীতিতে। যেন তেন ভাবে রাজনীতি আমরা করছি। রাজনীতির কোনো পরিবর্তন কি দেখা যাচ্ছে বাংলাদেশে? এই নতুন দল সহ কারোর মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন এত রক্ত দেওয়ার পরে? তো সুতরাং আমরা বললে ওই দল মনে করে আমরা দলের বিরুদ্ধে বলছি। আমরা জনগণের পক্ষে বলছি যে রাজনীতি, অপরাজনীতি, দোষারোপের রাজনীতি, হত্যার রাজনীতি চলেছে এই 54 বছর। সেখান থেকে বেরিয়ে এসে সুষ্ঠু রাজনীতি, মেধার রাজনীতি এবং ভালো পরিবেশের রাজনীতিতে আমাদের ঢুকতে হবে। এখন আমার কথা যত খারাপই লাগুক যে কোনো দলের, আমি আমার কথা বলে যাব, আমরা আমাদের কথা বলে যাব, কে শুনবে সেটা তার ব্যাপার। এবং প্রত্যেকে ওনারা দুইজন যে মতামত দিয়েছে আমার কোনো আপত্তি নাই, এটা ওনাদের মতামত, আমি দিয়েছি আমার মতামত, জনগণ বিচার করবে কোনটা সঠিক। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জনাব ইলিয়াস খান। না ভাই, খুব চমৎকার বলেছেন, বাট 1 বছর 5 মাস খুব অল্প সময়ে না। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সংস্কার সময় অনুযায়ী সংস্কার হবে। আর বিচার প্রক্রিয়া তো আরো দীর্ঘ। বিচার প্রক্রিয়া আমি একটি শুধু উদাহরণ দিই। পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তিনি জামাতের নেতৃবৃন্দে যে ফাঁসি দেওয়ার, কি বলে, যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার কথা বলেছেন, সেটি কিন্তু তিনি প্রথম ক্ষমতায় এসেই বলেছেন 8 সালের পরে। সেটি কিন্তু শেষ করতে তাও শেষ হয়, এখনও তার দৃষ্টিতে মানে বিচার ফেক হোক, সঠিক হোক না হোক, এখন কিন্তু কয়েকজনের ফাঁসি হয়নি।
মানে তিনি কার্যকর কত হয়নি। অ্যাডামেন্ট ছিলেন, 8 থেকে আজকে কত 24 বিদায় নিয়ে 24-এ 16 বছর। সুতরাং আর এবার তো নৃশংসতার কোনো শেষ নেই, শিশু মারা গিয়েছে, নারী মারা গিয়েছে। আর উনি এই শুধু যে এখনই মানুষ মেরেছেন তা তো না, উনি তো গুম ঘর করে, আয়না ঘর করে অনেক মানুষ হত্যা করেছেন, র্যাব দিয়ে অনেক মানুষ বিডিআর হত্যা করেছেন। এগুলো সব বিডিআর হত্যাকাণ্ড সবচেয়ে আলোচিত। এগুলো তো বিচার হওয়া উচিত, আমরা সচেতন নাগরিক হিসেবে মনে করি। এটি করতে তো দীর্ঘ প্রক্রিয়া। এবং ভাইয়ের কথাটা খুব ভালো লেগেছে যে ওনরা গিয়ে চরে ঘুমিয়েছে, বাসায় ঘুমাতে পারেনি, ওনার জায়গা দখল করে নিয়েছে, ওনার একটা চালু ব্যবসা দখল করে নিয়েছে। এখন যে বলা হয় বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি দখল করে, অন্য পিঠও আছে। আওয়ামী লীগ আমলে বহু বিএনপির সম্পত্তি, বিএনপির বাড়িঘর, বিএনপির ব্যবসা বাজার, প্রতিষ্ঠান হাট। দখল করেছে। সেগুলোকে উদ্ধার করতে গেল আমাদের কিছু সকল প্রগতিশীল মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারা বলে যে বিএনপি দখলবাজি চালাচ্ছে। সুতরাং সব কিছু চিন্তা করতে হবে। বিচার করতে পারলে একমাত্র বিএনপি করতে পারবে সঠিক বিচার। সব 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এই হাবিব ভাইকে আমি যদি ভুল না জেনে থেকে হেলিকপ্টার করে ঢাকা আনা হয়েছিল, ওনাকে এমনভাবে আহত করা হয়েছিল 18 সালের নির্বাচনে। এই দৃশ্য তো আমি দেখেছি, 22 জনকে আনা হয়েছিল। তো এইগুলো তো আমরা দেখেছি। আমি আফসার ভাইয়ের একটা জিনিস ভালো লেগেছে, ওরা আসলে দেশটা ভালো চায় সবাই, আমরাও চাই, আপনিও চান, ভাইও চায়, এই অনুষ্ঠানে তারাও চান। কিন্তু এই যে ফেক টার্ম দিয়ে যে আগের সংস্কার কত বছর হবে আমি কিন্তু জানি না। তারপর ধরুন এই যে আরো নানা কথা বলা হচ্ছে নির্বাচন, কেন জানি মনে হচ্ছে নির্বাচনের কথা শুনলে একটি পক্ষের বাংলাদেশের, আর ভাই বাবা জনগণ চায়, জনগণের বড় অংশ তো বিএনপি, তাই না? জনগণের সবচেয়ে বড় অংশ তো এই রাষ্ট্রে বিএনপি। সুতরাং জনগণের অধিকার চাওয়া মানে তো বিএনপিও চাওয়া। এবং বিএনপি তো সংস্কার বিরুদ্ধে বলেনি, সংস্কার চায় না বলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি তো আরও 1.5 বছর না 2 বছর আগে আমি ছিলাম সেই অনুষ্ঠানে, একটি যখন সংস্কার দিয়েছেন। এখন যে দলই প্রস্তাব করে ওগুলোর সাথে মিল আছে কিন্তু অধিকাংশে, সব দলই কিন্তু ওই তিনি যে প্রস্তাবগুলো দিয়েছেন ওর সঙ্গে কিন্তু মিল আছে। প্রথমে ভিশন 2030 ছিল, সেখান থেকে এসেছে 31 দফা। এমন একটা বিএনপির বিরুদ্ধে এমন একটা কি বলা হচ্ছে যে বিএনপি কোনো সংস্কার চায় না, বিএনপি একটা ভালো নির্বাচন, এগুলো বলার তো সুযোগ নেই। আসলে বিএনপির সবচেয়ে বড় বিষয় যেটা, বিএনপি এই রাষ্ট্রে 90 স্বৈরাচার পতনের পর 3 বার ক্ষমতায় ছিল, একবার অল্প সময় জেনে ছিল, তাও 3 বার ক্ষমতায় ছিল। এই রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব আছে, দেশটি যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে চলে সেই দায়িত্ব তো বিএনপি আছে, অন্য দলের নাই আমি বলছি না। বাট যে দল হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশে, বিশেষ করে এখন বা আরও অনেক আগে থেকে, বৃহত্তম দল তো বিএনপি। রাষ্ট্রের প্রতি দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব আছে, বড় দায়িত্ব আছে। আর লুটপাটের বাংলাদেশে কে সাধু কে অসাধু এটি কিন্তু কার জানার বাইরে নেই। আমরা সবাই জানি যে বাংলাদেশে কে কেমন মানুষ। আর সবাই কিন্তু এই আমাদের মেন্টাল মেকআপটা কিন্তু এই দেশে যে দলই করি অনেকটা একমত, একরকম। সব দলের আমরা কিন্তু নানা গণমাধ্যমের কল্যাণে সব দলের বিরুদ্ধে নানা অভিযোগ দেখি আমরা, যদিও অনেক সময় আমাদের তারপরে কি আপনার কাছে মনে হয় না পরিবর্তনের সময় এসেছে এই বিষয়গুলো? অবশ্যই পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হতে আমি বলে রাখি। এবার বছরে আমরা যেটি দেখেছি, যদি আমরা তো সেটা চাই না, সেটার পুনরাবৃত্তি চাই না। যেমন এই আপনি দেখবেন যে নানা বিতর্ক আছে, তারপরে এই যে মডেল মেঘনা আলম, তার বিষয়টি কিন্তু অনেক হাইলাইট হয়েছে, বাট অন্তরাল ঘটনা কিন্তু অন্য। বাট তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা, সেটা পুরো রাষ্ট্র কিন্তু, জনগণ সব দল কিন্তু প্রতিবাদ জানিয়ে, এটি ভালো দিক। সুতরাং চেঞ্জ হবে, কারণ এবার যারা আন্দোলন করেছে ছাত্ররা, এরা কিন্তু ধরেন আগামী 20 বা 30 বছর রাজনীতি করবে বা রাজনৈতিক ক্ষমতা থাকবে, রাজনৈতিকভাবে সচেতন থাকবে। রাজনীতিবিদরা ইচ্ছে করলে যা কিছু করবে, মানে এবারে 24-এর আন্দোলনের পরে এই রাষ্ট্রে কিন্তু সেটা হওয়া সম্ভব না বলে আমি মনে করি। কারণ শেখ হাসিনা যে দুর্বিনীত শাসক ছিলেন, তাকে যে বিদায় করা যাবে, মানুষ কিন্তু এক সময় হাল ছেড়ে দিয়েছিলেন যে একে বোধহয় বিদায় করা যাবে না কোনোদিনও। আর ভাই যেটি বলেছে, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, 1 মাস 10 দিন তো আর স্বৈরাচার বিদায় না, এটা গ্রাউন্ড ওয়ার্ক আছে, দীর্ঘদিনের গ্রাউন্ড ওয়ার্ক, জেল জুলুম। উনি যে একটা রাজনৈতিক দল করেছেন বা রাজনৈতিকভাবে সচেতন আছে, এরও কিন্তু ফোটা থাকলেও অবদান আছে। সুতরাং এই 1 মাস 5 দিনে একদম একটা স্বৈরাচার, এরকম একটা স্বৈরাচার, যেমন এরশাদকে আমরা স্বৈরাচার বলি, এরশাদের চেয়ে 1 লক্ষ গুণ বড় স্বৈরাচার শেখ হাসিনা। তাকে বিদায় করা কিন্তু এত সোজা না। এই একটু আগে আপনি বললেন যে প্রশাসনে জেকে বসছে,
ফার্স্ট স্তর, সেকেন্ড স্তর, থার্ড স্তর সব কিন্তু আওয়ামী লীগ বসিয়েছিল সব জায়গায়, এখনো অনেক জায়গায় হয়তো আছে। এই জগদ্দল পাথর সরানো এত সোজা না। বিএনপি কর্মীরা জীবন দিয়েছে, জেল খেটেছে, বাড়ি ঘুমাতে পারেন। এই ধরুন একটা ছাত্রদল একজন কর্মীর কথা ধরেন, এখন ছাত্রদল করেছে, তার ক্রস ফায়ারে যাওয়ার সম্ভাবনা ছিল, তার মামলা খাওয়ার সম্ভাবনা ছিল, জীবনে চাকরি পাবে না সেই সম্ভাবনা ছিল, তারপর কিন্তু ছাত্রদল করেছে। সুতরাং বিএনপির লোকজন জীবন দিয়েছে, ছাত্রদল জীবন দিয়েছে, জামাত ইসলামী এবং ভাই যেটি বলেছে সত্য কথা, সবসময় দলে কত লোক আছে দ্যাটস নট ইম্পর্টেন্ট, অনেকের অবদান আছে। যেমন এই মান্না ভাই, এবার জুনিয়র শেখ, তারাও যে আন্দোলন করেছে, আবার স্বৈরাচারের সঙ্গেও কিছু দল অবদান রেখেছে, যে আমাদের রাষ্ট্রকার মিলন ভাই, তারপরে হাসানুল হক ইনু, আর জাতীয় পার্টিতে সবসময় ছিল। আর ওই সময় একটা দল হয়েছিল কিন্তু বিএনএম, এই ক্রিমিনালদের কথা কেউ বলে না, কোথাও আমি দেখছি না, বাট তারা কিন্তু অনেক চেষ্টা করেছে যে একটা কিছু করে শেখ হাসিনার সঙ্গে গিয়ে বৈধতা দেওয়া, মনে আছে নিশ্চয়ই? দুইটা দল ছিল, বিএনএম আর বিএসপি, বিএসপিটা ওইরকমই। সো এই ক্রিমিনালদের সবার বিচারের আওতা আনতে হবে। জাতীয় পার্টির সবচেয়ে বেনিফিশিয়ারি শেখ হাসিনা আমলে, তার দুর্নীতি শাসনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে জাতীয় পার্টি কিন্তু বিরাট ভূমিকা পালন করছে। এবার নির্লজ্জভাবে রাজনৈতিক দল তো নির্লজ্জ হতে পারে, এটি আমরা কিন্তু দেখিনি। সুতরাং এদের বিচার সবারই হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণতন্ত্র বিকাশের জন্য একটা ভোট দরকার। এক বছর 5 মাস আমি খুব কম সময় ধরবো না, 1.5 বছর কম সময় ধরবো না। আমরা চাই এক ছোট একটি দেশ, পৃথিবীর 1000 ভাগের 1 ভাগ ভূখণ্ডই বাংলাদেশ, আর 1000 ভাগের 27 ভাগ মানুষই বাংলাদেশে। জনচাপে আমরা পিষ্ট। আজকে আমি বাইরে বেরিয়েছিলাম বাসা থেকে, 5-6 ঘন্টা আমাদের রাস্তায় গেছে। এগুলো রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় না থাকে, এই যে একটি কলেজে ছাত্র আন্দোলন করেছে, দিনের পরে 5 দিন আন্দোলন করেছে, আমি ভর্তি হয়েছি কলেজে, আমি রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাব, আমাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। এগুলো যদি রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু এগুলো করা একটু টাফ ছিল। কালকে রাত পোহালে আবার রেল অবরোধ শুরু হবে হয়তো। এটি খুব দুর্ভাগ্য। আন্দোলন যিনি করতে যান তিনিই প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট রাস্তাটি বন্ধ করে দেন। আমার খুব কষ্ট হয় আসলে। জি, এবং এগুলো থেকে পরিত্রাণের জন্য সুষ্ঠু নির্বাচন, যেই জিতুক নির্বাচনে, এই বাংলাদেশ সংস্কার পার্টি জিতুক, বিএনপি জিতুক, বা এনসিপি জিতুক, জামাত ইসলাম জিতুক, যদি প্রকৃত জনপ্রতিনিধিরা ক্ষমতাসীন হয় তাহলে দেশের চেহারা পাল্টে যাবে বলে আমি অসংখ্য ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব। আমি আমার ভাই আফসারি ভাই অত্যন্ত বিচক্ষণ, একজন চৌকস অফিসার, আর্থিক সামর্থ্য তার আছে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমার নিজের গ্রাম শাহপুর, আমার নিজের শাহপুর, সেই ইউনিয়নের একটা গ্রামের নাম হলো সরকারবাড়ি। আপনি একটু গিয়ে দেখে আসেন, আওয়ামী লীগের আমলে একটা মারতে এসে 1 কিলোমিটার দূর থেকে মারতে এসে মারা গেছে, ডিলটিলি তার হাতটা কেটে ফেলেছে। তারপরে তাকে কেন্দ্র করে 147টা বাড়ি কিভাবে ভাঙা হয়েছে, গাজায় বোমা মেরেছে, বাথরুম ভাঙেনি। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ওই ল্যাট্রিনের ভিতরে বা প্যানের ভিতরে পাথর ঢুকে দেয়নি, টিউবওয়েলের ভিতরে পাথর ঢুকে দেয়নি। দেখে আসেন অত্যাচার, কী অত্যাচার করেছে আওয়ামী লীগ। তারপরেও তাদের একটা বাড়িতেও তেমন কোনো অবস্থা সৃষ্টি নেই। এক একদিন দোকানদারি করতেছে, এখনও করতেছে। একটু যখন অন্যায়গুলি করেছে, যখন একটু ধমক দিলি তখন এই আমাদের উপর অত্যাচার করে, এই তো হচ্ছে। দেখে আসেন যে সারা বাংলাদেশের সমস্ত অত্যাচার ইতিহাস করে নিয়ে আসবে। এক চর করে 147টা পরিবার, কয়েকশো বাড়ি, গরু, ছাগল, মুরগি, হাঁস, টেলিভিশন, ফ্রিজ, খাট, আলমারি, কিচ্ছু নাই। 25 কোটি। তারপর তার জমি ছিল, সে জমিগুলি অন্যের কাছে দিয়েছে, কর দিয়েছে, খাজনা দিয়েছে, ফসল কেটে নিয়ে গেছে। কি নির্মম ইতিহাস। আমি যে ঈদের আগে তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণতে গিয়েছিলাম, এখনও সেই গাজায় যেমন দেখছেন ওটা বাড়িঘরগুলো ওইরকমই আছে। তো সাধারণ মানুষ কীভাবে লুটপাট করেছিল, এইসব বলার কষ্ট লাগে। আমি মোহাম্মদপুরের বিএনপি নেতাকে জিজ্ঞাসা, ভাই কোথায় বাসা? বলবেন মিরপুর থাকি। হ্যাঁ, আমি মোহাম্মদপুরের নেতা মিরপুর খান, ভাই তো থাকতে পারে না। মিরপুরের নেতাকে জিজ্ঞাসা কোথায় থাকেন, বলে আমি বাড্ডা থাকি। সে এলাকায় থাকতে পারে না, পরিচয় বলে থাকতে পারে না। এই নির্মম ইতিহাস সব ভুলে গেল। একদিনই আন্দোলন হয়েছে, আমরা পারি নাই, একদিন করা যায়। 24 বছর আন্দোলন করার পর তারপরে ভাষা আন্দোলন থেকে শুরু করে তারপর যুদ্ধকে দেশ স্বাধীন করতেছে।
এর সাথে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্যিক ছিল না, গুন্ডা ছিল না, লেখক ছিল না। আমরা 9 বছর আন্দোলন করে তারপরে এরশাদকে আমরা উৎখাত করেছি। আমি কি বলবো যে আমি 90 সালে আন্দোলনের শেষ দিকে সমাপ্তি করেছে বলেই ওদের অবদান নেই? ওরা কিছুই করে নাই। ওই মোস্তফা মহিউদ্দিন, ওই মনির, হাসিব, তাহের ভাই, ওই আনোয়ার ভাই, ওদেরও ওই সময় তারা নির্যাতিত হয়েছে। এখন মনে করি আমরা কিছুই করি না। আর কিছু না করে এই আন্দোলন সবচেয়ে বেশি লোক আমাদের শহীদ হয়েছে, সবচেয়ে বেশি লোক জেলে গেছে। ভাই দেখতে আমি নিজে পালিয়ে থেকেছি, না নিজে পালিয়ে দেখছি। আমাকে সারাদিন আমাকে তালা মেরে রাখা হতো, খাবার দিত, আবার তালা মেরে, মানে বাড়িটা যেন কেউ নাই। এই নির্মম নির্যাতনের শিকার হয়েছে আমরা। আর আমাদেরকে উপহাস করে বলে পারেন নাই তো আপনারা। অনেকেই বলে, সরকার দল অনেকে বলে পারেননি তো। আর পারবে কি একদিনে হয়? যদি আমি যখন টেম্পুতে উঠি, ভাই বাড়ি কোথায়, ভাই বরিশাল, ভাই থাকতে পারেন, একটা টেম্পো চালাচ্ছে, শিক্ষিত ছেলে, মোটরসাইকেল, যত মোটরসাইকেল চালিয়েছে সব বিএনপি নেতা কর্মীরা, সব বিএনপি। জিজ্ঞাসা করলে ভাই থাকতে পারেন, কী করে মোটরসাইকেল আছে, রিক্সা চালাচ্ছে, বাদাম বিক্রি করতেছে, ওই যে কাপড় বিক্রি করতেছে, মিডিয়ার যতগুলি গাড়ি আপনাদের আছে প্রত্যেকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়, ভাই অমুক জায়গায়, ভাই বিএনপি করবে এলাকা থাকতে পারে। শিক্ষিত গাড়ি চালিয়েছে। এই নির্মম নিদারুণ অত্যাচার শিকার হলো, তাদেরকে আজকে তিরস্কার করে, উপহাস করে। এবং উনি বললেন যে মৌলানা ভাসানী না, হ্যাঁ মৌলানা ভাসানীর নাম আছে, মৌলানা ভাসানী তো হাজার হাজার না, একজন। মৌলানা ভাসানী নির্বাচন করেছিলেন, হক ভাসানী। চুয়ান্ন সালে হয়নি নির্বাচন, যুক্তফ্রন্ট হয়নি, যুক্তফ্রন্ট। এবং উনি আসাম থেকে সম্ভবত নির্বাচনকে একবার প্রতিনিধি হয়েছিলেন। নির্বাচন না করে কেউ পৃথিবীতে বলতে পারে না যে নির্বাচন দরকার নেই, নির্বাচন হবে না। আর এখন জনগণ নির্বাচন হবে কেন? এখন রাজনৈতিক দল ক্ষমতা আছে, এখন জনগণ নির্বাচন হবে কেন? আওয়ামী লীগের নির্বাচন কেন হবে? আমি এমপি ছিল, এমপি থেকে নির্বাচন করেছে, তা কোনোভাবে বৈধ না। এখন এই যে কথা যখন বলে জনগণ নির্বাচন, এবং উনি যে কথা বললেন যে এখন নির্বাচন, এই ইলিয়াস ভাইয়ের কথা বললেন, আপনার এটা দেন, ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে ভরে দেন। আর আমার ভাই আফসারি যে কথা ভরে দেন, আমি বলে 95% আর 5%। ইলিয়াস খান ভোট পাবেন 95%, যে কথাগুলো বলছে সমর্থন করবেন, ওনার কথা 5% করবে কিনা আমি সন্দিহান। এবার আমি বলতে জনগণই শেষ করি, জনগণ জিজ্ঞেস করি। উনি বললেন আমাদের কথা, আওয়ামী লীগ বারবার বলেছেন যেদিন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ে 5 লক্ষ লোক মারা যায়, 5 লক্ষ 20 লোক মারা যায়, রক্তের গঙ্গা পড়ে লাশ পড়ে থাকবে। একটা লাশ পড়েছে, রক্তের গঙ্গা পড়েছে, এ অবদান কি বিএনপির নাই? আমাদের নেতা তারখন বলেছেন আপনার বাবাকে হত্যা করতে পারে, ভাইকে হত্যা করে, বোনকে ধর্ষণ করতে পারে, বাড়ি লুট করতে পারে, মাছ মেরে নিয়ে যেতে পারে, আপনার হাত কেটে দেওয়া, চোখ উপড়ে ফেলতে পারে, কিন্তু আইন হাতে তুলে নেবেন না। তারেক রহমানের ওই নেতৃত্বের কারণে একজন লোক আওয়ামী লীগের ওই দিন মারা যায়নি, একজন লোক ওই দিন মারা যায়নি। এটা কি বিএনপির অবদান না? অন্য কোনো দল হলে নিয়ন্ত্রণ করতে পারতো। উনি বললেন যে বিএনপি নিয়ন্ত্রণ, আরে বিএনপি নিয়ন্ত্রণ করেছে পৃথিবীর, এর চেয়ে বড় নিয়ন্ত্রণ কী হতে পারে? এর চেয়ে বড় নিয়ন্ত্রণ কী হতে পারে? দীর্ঘ 15.5 বছর যারা নির্যাতিত, বাড়ি থাকতে ঘরে থাকতে পারলো না, তারা একটা সুন্দর পরিবেশ রাখলো। আর সেই বিএনপি বলে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, ভবিষ্যতে কী করবে? এটা কষ্ট লাগে, এই সমস্ত কথা শুনতে কষ্ট লাগে। শেষ কথা বলি, জি, যে আমাদের মধ্যে যে অনৈক্যের সুর বাজাচ্ছে কেউ কেউ, এই অনৈক্যের সুরের লক্ষণ ভালো না। এখনও আমরা ষড়যন্ত্রের মধ্যে আছি, ষড়যন্ত্র চলছে। একটা নির্বাচন সরকার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত যে কোনো ষড়যন্ত্র, যে কোনো ধরনের আমাদের জন্য দুর্ভোগ ডেকে নিয়ে আসতে পারে। আর এই নির্বাচন যতদিন না হবে ততদিন পর্যন্ত আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়ে ইউনিয়নে গিয়ে বলবে এই কাজটা আমাকে দিতে হবে, এই কাজটা করতে হবে। আমার সন্তানকে বলবে ডিসি সাহেব এই কাজটা করতে হবে। এই তো চলতেছে। লেখাপড়া শেষ, লেখা দরকার নেই তো। 17 বছর ভোটার হবে, 18 বছর এমপি হবে, মন্ত্রী হবে, অটো প্রমোশন হবে, অটো পাস। আমি বললাম তোমার নির্বাচন আন্দোলন করলে কি বৈষম্য বিরোধী কি আন্দোলন? মেধা না কোটা, মেধা মেধা। এবার কি করে আসলে অটো না মেধা, অটো। আরে এই সন্তানটা যাবে কোথায়? এ কোথায় যাবে লেখাপড়া করতে? কথা বলতে এই যদি চলতে থাকে আরো 5 বছর, এই দেশ ভবিষ্যৎ চালানোর জন্য ওই বাড়িতে লোক ভাড়া করা লাগবে। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লোক ভাড়া করা লাগবে, তার লেখাপড়া হবে না। আমরা শেষ করব, আপনার কনক্লুডিং রিমার্ক শুনবো। জি।
জি আমি বলতে পারবো এখন? জি জি জি, খুব সংক্ষেপে শেষ আমি করুন। খুব সংক্ষেপে শেষ করছি। আমি হাবিব ভাইদের দল নির্যাতিত হয়নি, একবারও বলিনি, সবাই জানে। এবং আমরা সশস্ত্র বাহিনীর প্রায় 600 অফিসার নির্যাতিত হয়েছে। 7 তারিখে নির্বাচন হয়েছিল, 24 সালের জানুয়ারি 7 তারিখে। 5 তারিখে আমারই বন্ধু সেনাপ্রধান শফিউদ্দিন আমাকে বলেছিল পিএনজি করে দিবে। পিএনজি মানে নিষিদ্ধ ক্যান্টনমেন্টে, কি অপরাধ আমি জানি না, মানে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছি হয়তো সেজন্য। আমরা আয়নাঘর এবং জেলখানার সামনে রেখেই কথা বলছি, আমাদের মুখ বন্ধ করতে পারিনি কেউ। তো সুতরাং হাবিব ভাইরা যে ত্যাগ স্বীকার করছে এটা কেউ অস্বীকার করে না। এই ত্যাগ স্বীকারের মানে এই নয় যে তারা যা ইচ্ছা তাই এখন করবে, মাইক দিয়ে বলবে যে আমরা চাঁদা উদাহরণের অধিকার আছে, এগুলো তো ঠিক নয়। ভিডিও পাঠিয়ে দিব, বহিষ্কার হয়ে গেছে। তো শোনেন ইলিয়াস ভাই, আমি 2007-এ প্রেস ক্লাবে বলেছিলাম যে আমাদের 2 জায়গায় সংস্কার দরকার। আমি কিন্তু সংস্কার নিয়ে এই 5ই আগস্টের পরে কাজ করছি না। আমাদের দলের জন্ম হয়েছে 20 জানুয়ারি 2024, আর আমি 2007-এ প্রেস ক্লাবে বলেছিলাম সাংবাদিকদের সংস্কার প্রয়োজন, সশস্ত্র বাহিনীতে সংস্কার প্রয়োজন। এক সাংবাদিক বলছিল আফসারি সাহেব আপনার তো অনেক সাহস, যদি ওই 2 জায়গায় সংস্কার হতো তাহলে আমাদের লেফটেন্যান্ট জেনারেলদের পালাতে হতো না, এরকম বিব্রত হতে হতো না, আর ওই বড় বড় সাংবাদিকদের জেলখানায় যেতে হতো না। তো সুতরাং সংস্কার সব জায়গায় দরকার, অতীতে কেউ করে নাই, এখনো না করার পায়তারা চলছে। ইলিয়াস ভাই আপনাকে বলি, আপনি বলছেন একমাত্র বিএনপি পারে বিচার করতে, এটা জনগণ বিশ্বাস করে না। তাহলে তাদেরই আপনি বলেছেন, আমি নোট করেছি, আপনি পারে একমাত্র বিচার করতে বলেছেন। জনগণ কারা? জনগণের তো বিএনপিও আছে নাকি? আমার প্রশ্ন আপনাদের কাছে, তাহলে ওনাদেরই নেতা আমাদের প্রিয় জেনারেল এই প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3বার ক্ষমতায় গিয়ে বিচার করেনি কেন ওনার হত্যার বিএনপি? তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে যে ওনারা ন্যায় বিচার করবেন? তো ওনাদের নেতার বিচারই তো ওনারা করেন নাই, এগুলো বললে হবে না। ব্যাপার আছে, বিশ্বাসের ব্যাপার আছে। শুনেন, বহু দল বড় থেকে ছোট হয়েছে, ইতিহাসে ছোট থেকে বড় হয়েছে। বড় দল ছোট দল বলে আর কাউকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আমরা অনেক বড় বড় দলকে ধ্বংস হতে দেখেছি, অনেক ছোট দলকে বড় হতে দেখেছি, ভবিষ্যতে আরো দেখবো। 5ই আগস্টে অনৈক্যের কথা বললেন, 5ই আগস্টের পরে কৃতিত্ব ভাগাভাগি করতে গিয়ে অনৈক্য হয়েছে। যে ঐক্য গড়ে তুলেছিল সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, সেইটা ভাগাভাগি কার কৃতিত্ব কত বেশি, এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মধ্যে ভাগাভাগি হয়েছে। যেই জামাত বিএনপি যমজ ভাইয়ের মতো, আওয়ামী লীগ জামাত বিএনপি ছাড়া কথা বলতো না, আজকে তারাও দুমুখী। তো সুতরাং আমরা যদি শুধু ক্ষমতার দিকে তাকিয়ে থাকি তাহলে সংস্কারও হবে না সঠিকভাবে, নির্বাচনও হবে না। বাংলাদেশের মানুষের ধৈর্য খুব কম, আর ওই লোভ অনেক বেশি। লোভ কমিয়ে আর ধৈর্য বাড়িয়ে একটা শ্রেষ্ঠ জাতি করা সম্ভব। কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা দলবাজ করি, দলকানা হয়ে যাই। আমরা দলের ভালোটা ছাড়া খারাপটা শুনতে চাই না। আমার দলে খারাপ থাকলে আপনি বলেন, আমি মেজর আফসারি যদি সঠিক না বলি আপনারা বলবেন, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা অনেক আপত্তি করেন যেটা সঠিক নয়। যে বিএনএম এর কথা বললেন, সুপ্রিম পার্টি, তৃণমূল, এদের কথায় আমি বলেছি যে 27টা দল ওখানে গিয়েছিল, তাদের আজকে চিহ্ন নাই। আজকে একজন জেনারেল গিয়েছিলেন, একজন মেজর গিয়েছিলেন নির্বাচনে, তাদের নাম এখন কেউ নেয় না। সুতরাং যেন তেন নির্বাচন করে আবার আমরা আগের নির্বাচনে গেলে এই আগের মতো নমিনেশন বাণিজ্য হলে শেষ করব। নির্বাচন করতে কত বছর সময় প্রয়োজন বলে আপনি মনে করেন? সেটা জনগণ নির্ধারণ করবে। জনগণ, আমি তো জনগণ, উনি জনগণ, আপনি যেমন জনগণ, আমিও জনগণ। আপনি জনগণ, সেটাই মানে কে কত অংশ রিপ্রেজেন্ট করছে জনগণ? না ভোট করেন, কবে নির্বাচন চাই, কবে রাজনীতি ঠিক হবে, কবে দলগুলো ঠিক হবে, কবে দলের প্রতি তাদের আস্থা হবে, কবে একটা সুষ্ঠু নির্বাচন হবে। প্রশাসনের যে লোকগুলো এখনো তো এই যে দেখেন, এই যে নির্বাচনে এসে দেখেন না সমর্থন করে, মোটিভটা পুড়ে ফেলছে। আজকে একজনের বাড়ি পুড়ে ফেলা হয়েছে, তারা তো রন্ধে রন্ধেছে, বাড্ডায় সেদিন মিছিল হয়েছে। সো সেইগুলো রেখে একটা নির্বাচন হওয়া মানে ওই আবার দোস্তি করে অপশক্তিকে কাছে নিয়ে আসার একটা অপচেষ্টা হচ্ছে। সেটা অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হবে আমাদের। জনাব ইলিয়াস খান শেষ করব। যদি কিছু যুক্ত করেন। একটি আমাকে ভুল বুঝেছেন, আমি বলিনি যে বিএনপি আসলে বিচার করবে। বিএনপি তো বিচার করবে, আমি বলেছি বিএনপি নেতাকর্মীরা বেশি নির্যাতিত হয়েছে, সে কারণে তারা চেষ্টা করবে আরো যদি সুযোগ থাকে বিচার করা। আমি সেটি বলেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।